জনাব তারেক রহমানের আরেকটি মন্তব্য, তিনি বলেছেন স্বল্প মেয়াদে অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ সার্বিক সফলতা আশা করে না, এটি অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব নয়। সরকারকে সিদ্ধান্ত নিতে হবে তারা একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে নাকি দেশের গণতান্ত্রিক জনগণের কাছে জবাবদিহিতামূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার দেবে। এই সরকারের কাজ কি? আপনাকে ধন্যবাদ। এই সরকারের কাজ কি, এটা সরকার গঠনের পর আমরা প্রথমেই ম্যান্ডেট দেখেছি সরকারের, যে মূলত সরকারের কাজ ছিল পুনর্গঠন। যে ব্যবস্থাটা ভেঙে পড়েছে সেটাকে নতুন করে গঠন করা। পুনর্গঠনের অংশ হিসেবে আমরা সেখানে 3টা আলাদা ডাইমেনশন দেখেছি। বিচার হতে হবে, সংস্কার হতে হবে এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। এখন এই যে পুনর্গঠনের প্রশ্ন, আমরা যদি একটা মোটা দাগে দেখি যে রাষ্ট্র ব্যবস্থা, যে প্রতিষ্ঠানগুলো ধসে পড়েছিল সেই প্রতিষ্ঠানগুলোকে আমরা কিভাবে পুনর্গঠন করব, সেটার কিন্তু কোনো ক্লু ছিল না। আপনি যদি 24শে জুলাই আগস্টে বলেন কোথা থেকে সরকার শুরু করবে, কিভাবে শুরু করবে, সরকার কি প্রতিবিপ্লব ঠেকাবে নাকি এখানে যে বিভিন্ন প্রতিদিন কোনো না কোনো আন্দোলন হচ্ছিল, স্যাবোটেজ হচ্ছিল, সেগুলো ঠেকাবে, সেই সময় কিন্তু আমরা এই সরকারের ম্যান্ডেট নিয়ে সরকার কিভাবে দেশকে স্টেবল করবে সেগুলো না কথা বলি না। আমরা কথা বলা শুরু করেছি কখন? যখন সরকার দেশকে আপাতত একটা স্টেবিলিটির দিকে নিয়ে এসেছেন, তখন আমাদের মধ্যে বিরোধ, এই দাবি ওই দাবি, বিভিন্ন ধরনের দাবি জেগে উঠেছে। এবং আমার এই প্রেক্ষাপটে একটা কনসার্নের জায়গাটা হলো সেটা হচ্ছে গত প্রায় 1 বছর ধরে আমরা ঐকমত্য কমিশনে আলাপ আলোচনা করা হলো, অনেক বিতর্ক হলো, তর্ক হলো, অনেক নেগোসিয়েশন হলো, অনেকেই অনেক জায়গা থেকে ছাড় দিয়ে এসেছে, বিপ্লবী শক্তিও ছাড় দিয়ে এসেছে, তার রাস্তা ছেড়ে আলোচনার পথ বেছে নিয়েছে। সবগুলো যখন ড্রাফট করা হলো, আবার আপনারা সবাই সনদে স্বাক্ষরও করলেন, করার পর এমন কি হলো যে এখন একেবারে মুখোমুখি অবস্থানে চলে গিয়েছেন? সনদে স্বাক্ষর করার পূর্বে কি এই জিনিসটা মনে ছিল না? আমরা যে দলিলে স্বাক্ষর করেছি, এই দলিল অবশ্যই বাস্তবায়নের সমূহ সম্ভাবনা শুধু নয়, দাবি রাখে যে এটাকে বাস্তবায়ন করতেই হবে। কারণ আপনি একটা বিষয়ে একমত হয়েছেন, একমত হলে তো আপনার বাস্তবায়নে বাধা কোথায়? নাই এখন না, এখন দেখেন মোটা দাগে যে একমত হয়েছে সেগুলো তো এখন সুপারিশে নাই। দেখেন আছে এর সাথে নোট অফ ডিসেন্ট। এখানে একটা বিষয় খুবই স্পষ্ট, যেমন আমরা একমত হয়েছি সবগুলো বিষয়ে, আমরা একটা বিষয়ে দ্বিমত আছে আমাদের। কোন বিষয়ে দ্বিমত আছে? আমরা চেয়েছি যে 300 আসনেই নারী প্রার্থীদেরকে নির্বাচন করে জিতে সংসদে আসতে হবে, নারীদের শুধুমাত্র টোকেন হিসেবে সংসদে রাখা যাবে না। আমরা কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছি, কিন্তু আমরা কি এটার জন্য ফাইট করছি? আমরা দেখেছি যে না, সবগুলো রাজনৈতিক দল কি করেছে, তারা এই ব্যাপারে তারা অবস্থান নিয়েছে যে না, আসলে এইটা এখন তারা মানবেন না। আমরা কিন্তু এই জিনিসটা রেখে দিয়েছি ইতিহাসের স্বার্থে। আজ থেকে 30 বছর পরেও যদি দেখেন যে আসলে এনসিপির অবস্থান কি ছিল, অবস্থান খুব স্পষ্ট যে আমরা এই জায়গায় অবস্থান নিয়েছিলাম। এখন রাজনৈতিক দলগুলো সবাই বেসিক কিছু জায়গায় একমত হয়েছে, এখন এক বা একাধিক দলের কিছু জায়গায় ভিন্নমত থাকতে পারে। এই ভিন্নমতের জায়গাটা এখন মনে হয় যদি যে আমি 10টা জায়গায় ভিন্নমত আছি, এখন আপনি এটা নেগোশিয়েট করতে পারেন যে আমি 5টা জায়গায় ছেড়ে দিচ্ছি, 5টা জায়গায় রেখে দেন। আপনি এইটা গণতান্ত্রিক যে কোনো আলোচনার সৌন্দর্য হলো সমঝোতা, যে আপনি একটু ছাড় দেবেন, একটু আগাবেন। এখন যেই জায়গাটা আসছে, আপনি দেখেন যে আমরা শঙ্কার জায়গাটা হলো যেই রাজনৈতিক যে সংস্কৃতিকে তরুণ প্রজন্ম নাকচ করে দিয়েছে, যেই তরুণরা কখনোই রাজনীতি নিয়ে আগ্রহী ছিল না, তারা কিন্তু বিরক্ত হতে হতে যখন দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে, যখন তাদের প্রতিও বন্দুকের নল ঘুরে গিয়েছে, তারা রাস্তায় নেমে এসেছে, দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। তারপর আমরা দেখেছি যে অভ্যাসবশত রাজনৈতিক দলগুলো সে পুরনো খেলায় মেতে উঠেছে। আমরা একটা বিষয় বারবার শুনি যে আওয়ামী লীগ নাই, এখানে শূন্যস্থান পূরণ করবে কে? সো এক পক্ষ আর পক্ষ মারামারি করলে আওয়ামী লীগকে লোকজন ভুলে যাবে। এটা খুব কমন তর্ক, আমি বলবো এটা খুব কুতর্ক। আপনি এইটা পৃথিবীর কোনো গণতান্ত্রিক রাষ্ট্রেই এই ধরনের কুতর্ক, মুখোমুখি অবস্থান এটা অনিবার্য না, এটাই লাগবে এরকম কিছু না। কিন্তু আমাদের রাজনীতিতে সবাই ধরে নিয়েছে যে এটাই লাগবে। এখন আওয়ামী লীগ নাই, সেটি আওয়ামী লীগ নাই এই শূন্যতার ভিতরে যে আমাকে মুখোমুখি অবস্থান হতে হবে, সে কারণেই কেবল এই বিরোধ না, সে কারণেই বিরোধ সেটা না। আমি বলছি যে এই যে একটা কালচার তাদের মধ্যে যেভাবে স্থিত হয়ে গিয়েছে, যেমন আমি যদি ধরেন এখানে বিএনপির একটা বলয় আছে, এখানে জামাত এবং তাদের নেতৃত্বের একটা বলয় আছে, এই দুইটা বলয় দেখেন 10 মাসে যে সমস্যা আপনি সমাধান করতে পারেন নাই, আপনি এখন রাস্তায় সমস্যা সমাধান করবেন কিভাবে করবেন? তারপর এর মধ্যে দুইটা পক্ষের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি অনেক প্রবঞ্চনা। কিরকম? আপনি দেখেন যে গণভোটের ব্যাপারটার আগে দেখেন পিআরের প্রশ্ন যখন মোটামুটি একটা সমঝোতার দিকে চলে যাচ্ছিল,
তখন আপনি পুরো পিয়ারটা ভেস্তে দিয়েছেন, রাস্তা নিয়ে গেছেন আলোচনাকে। তখন আপনি বিএনপিকে থ্রেটেন করে ফেলেছেন যে না, পিয়ারের এদিকে যাওয়া যাবে না, কারণ আজকে উচ্চকক্ষে পিয়ারের দাবি করবে, কালকে রাস্তা নেমে আমাকে নিম্নকক্ষে বাধ্য করবে। সো আপনার এটা তো প্রয়োজন ছিল না। আপনার টেবিল যখন ওপেন ছিল, আপনি রাস্তায় কেন গেলেন? আজকেও একই অবস্থা হচ্ছে। আপনি দেখেন গণভোট কিভাবে হবে, এটা মূল প্রশ্ন। মূল প্রশ্ন হলো যে এটা আদেশের মাধ্যমে হবে না অধ্যাদেশের মাধ্যমে হবে। আমরা বলছি যদি আদেশের মাধ্যমে হয় তাহলে জুলাই বিপ্লব, জুলাই গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানানো হবে। কারণ হলো যে এই যে পুরো যে একটা এক্সট্রা কনস্টিটিউশনাল সময় আমরা বসবাস করছি, এটাকে বৈধতার একমাত্র উপায় হলো যে গণ অভ্যুত্থানের শক্তির কাছ থেকে একটা অর্ডার জারি করা। সেটার প্রক্রিয়া কি হবে? সেটার প্রক্রিয়া খুব স্পষ্ট। আপনার প্রক্রিয়া হলো যে গণ অভ্যুত্থানের জনগণের উইল হিসাবে এখানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সরকার প্রধান এই আদেশটা দিবেন। এই আদেশটা দেওয়ার এখনো সময় ফুরিয়ে যায়নি। পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সরকার আসার পূর্ব পর্যন্ত আমরা অন্তর্বর্তী সময়ে বসবাস করছি। অন্তর্বর্তী সময়টা মানে কি? এটা জুলাই গণ অভ্যুত্থানের অব্যবহিত সময়। এই সময়টা শেষ হবে কখন? যখন আবার একটা নির্বাচন হবে, জনগণ রায় দিবে যে নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদ হবে। এখন তো সংসদ নাই, আপনি তাহলে কিসের বাস্তবতায় আছেন? এই বাস্তবতায় আদেশ হবে, আদেশের ভিত্তিতে গণভোট হবে। গণভোট নিয়ে কোনো তর্ক আছে? গণভোট নিয়ে কোনো তর্ক না, শব্দ একমত হয়েছে না। এখন আপনি দিয়েছেন কি আপনি এই দরজায় ঢুকবেন না ওই দরজায় ঢুকবেন, এটা কি তর্কের বিষয়? আপনার তর্কের বিষয় হলো যে ঘরে কি থাকবে, আপনি সেটা তর্ক না করে আপনি দিয়েছেন যে জুলাই এটা কি নির্বাচনের দিন হবে না নির্বাচনের পূর্ব হবে। পুরো আলোচনাটা নিয়ে গিয়েছেন এখানে। দেখেন আপনি আদেশ অধ্যাদেশের জায়গা তর্কের ভিতরে নাই। এটার মাধ্যমে গণভোটটাকে খাটো করে দেওয়া হয়েছে। এখন একটা দল বলছে ওরা গণভোট চায়, আমরা গণভোট চাই না। কেন? বিএনপি তো গণভোট চেয়েছে, সবাই গণভোট চেয়েছে। গণভোট চাওয়ার নিয়ে তো আরো কারো কোনো কনসার্ন নেই। কিন্তু যখন গণভোটের টাইমটাকে নন ইস্যুকে আপনি ইস্যু ধরে সামনে এসে একটা হাড্ডাহাড্ডি কম্পিটিটিভ অবস্থানে চলে গিয়েছেন। এখন বিএনপি অন্য জায়গায় চলে গিয়েছে যে আদেশ হলে আদেশ হওয়ার কি দরকার, অধ্যাদেশ হলে ভালো হবে, কিংবা পরবর্তী সংসদ হলে ভালো হবে না। এইটাকে আমরা মনে করি না, এই কিছু কিছু এই মন্তব্য আসছে। আমরা মনে করি যে এখানে কার্যত দুটো দলই সংস্কারের বিপক্ষে অবস্থান নিচ্ছে এবং যে কোনো ভাবে একটি দল চাচ্ছে যেন তেন উপায় নির্বাচন করে আমি ক্ষমতায় যাব, আরেকটি দল চাচ্ছে, আরেকটি বলয় চাচ্ছে যে যেন তেন উপায়ে যে কোনো উপায়ে নির্বাচনকে প্রলম্বিত করে বর্তমানের প্রশাসন এবং অন্যান্য জায়গায় যে ডিফেক্টিভ আপনার কর্তৃত্ব তৈরি হয়েছে সেটাকে বজায় রাখবো, যেটা বাংলাদেশের জন্য হুমকি স্বরূপ। আমরা এনসিপি থেকে স্পষ্ট যে অবস্থান নিয়েছি এতদিন পর্যন্ত, আমরা বলতে চাই যে এইটাই পুরনো বন্দোবস্ত যেটার বিরুদ্ধে আমরা ফাইট করছি। যে আপনি সবসময় কল্পনার শত্রু দেখেন, শত্রু ছাড়া সিস্টেম বুঝেন না। আপনাকে বুঝতে হবে যে গণতন্ত্রের শত্রু লাগবে তা না, প্রতিযোগী থাকবে, আলাপ আলোচনা হবে, বিরোধী দল থাকবে, কিন্তু আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।